আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি প্রেজেন্টস বিজনেস এক্সপ্রেসে। সাথে আছে মাহমুদুল হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্মার্ট সুদ হার থেকে বেরিয়ে এবার ব্যাংক সুদ হার পুরোপুরি বাজার ভিত্তিক করার কথা জানালেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর আব্দুর রউফ তালুকদার। বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং রিজার্ভ ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে নানা উদ্যোগ। রোববার রাজধানীতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। যদিও সাবেক গভর্নর ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেন, নীতির দুর্বলতার কারণেই মূল্যস্ফীতির চাপ এবং কর্মসংস্থানে স্থবিরতা তৈরি হয়েছে। মন্তব্য করেন, জোরপূর্বক সরবরাহ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব, এমন বহুমুখী প্রভাবে বৈশ্বিক অর্থনীতি হাঁটছে বিবর্তনের মধ্য দিয়ে। বাংলাদেশের অর্থনীতিকেও যার প্রভাব মোকাবেলা করতে হচ্ছে সমান তালে। উচ্চ মূল্যস্ফীতি, রিজার্ভের উপর চাপ, ডলার সংকট, সব মিলিয়ে দেশের ব্যাংক ও আর্থিক খাত সমালোচনার মুখে অনেকদিন ধরেই। এমন সব সংকট মোকাবেলায় আর্থিক ও মুদ্রানীতি কতটা কার্যকর ভূমিকা রাখছে তা নিয়েই সাবেক আমলা গভর্নরদের সাথে মুখোমুখি কেন্দ্রীয় ব্যাংক গভর্নর আব্দুর রউফ তালুকদার। রবিবার প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ ও বণিক বার্তা আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় সেশনে সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ কড়া সমালোচনা করেন কেন্দ্রীয় ব্যাংকের নীতির দুর্বলতা নিয়ে। কন্ট্রাকশন পলিসি হলেই সবচেয়ে আঘাত হানে যে ক্ষুদ্র মাঝারি শিল্পের উপরে, বড়দের উপরে না। ইনফ্লেশনটা দরকার আছে কন্ট্রোল করা, সেই জন্য একটা জোর করে ডিমান্ড ম্যানেজমেন্ট পলিসি দিয়ে না। আমি বললাম, ব্যাংকারদের গোষ্ঠী আছে, চেম্বারের গোষ্ঠী আছে, দেখা করে গিয়ে নানা রকম কথাবার্তা বলে গিয়ে, অর্থাৎ এইগুলির থেকে বাইরে আসা ভেরি ডিফিকাল্ট। এ সময় বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, ব্যাংক সুদ হারের স্মার্ট রেট থেকে বেরিয়ে এবার চাহিদা যোগানের ভিত্তিতে তা বাজার ভিত্তিক করা হবে। Very shortly we will be moving to a fully market-based interest rate. So there will be no more restriction on the interest rate. So banks will be at their liberty to fix the interest rate based on supply and demand. সম্মেলনে সকালে প্রথম সেশন অনুষ্ঠিত হয় পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে উন্নয়নের সাথে খাপ খাওয়ানো এমন বিষয় নিয়ে, যেখানে একজন বিশ্লেষক মত দেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে অর্থ পাচারকারী ও ঋণ খেলাপিদের সরাসরি শাস্তির আওতায় আনতে হবে। Problem of capital flight. Because people who have made this money now want to take the money and park it somewhere else which they think is safer. That kind of problem, we have to come back very seriously on issues of governance. But not the governance of the past, the good governance which doesn't work for us. যুক্তরাষ্ট্র, চীনের উত্থান সহ বিভিন্ন অর্থনৈতিক শক্তির যে আবির্ভাব, তা মোকাবেলায় বাংলাদেশের আর্থিক কূটনৈতিক দক্ষতা বাড়ানোর উপর জোর দেন বক্তারা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। লাগামহীন মূল্যস্ফীতি, ঋণ পরিশোধের চাপ এবং রাজস্ব আয় বাড়িয়ে সরকারি ব্যয় বাড়ানোকে বাজেটের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রোববার সকালে গুলশানের একটি হোটেলে নতুন সরকার, জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা শীর্ষক এক নীতি সংলাপে তিনি এসব কথা বলেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির উদ্যোগে এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের সহযোগিতায় এই সংলাপের আয়োজন করা হয়। এ সময় সরকারের ব্যয় ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্যরা। বলেন, দুর্নীতি আর জবাবদিহিতার অভাব এখন প্রকট আকার ধারণ করেছে, যার নিয়ন্ত্রণ খুবই জরুরি বলে মনে করেন তারা। মূল্যস্ফীতির যে হিসাব আমরা এখানে দিয়েছি, প্রায় 10 কাছাকাছি এখনো রয়েছে। এটা অনেক বেশি বিরূপভাবে পিছিয়ে পড়া মানুষের জীবনের ভিতরে যায় এবং তাদের খাদ্য বহির্ভূত ভোগের উপরে করে এবং তাদের সঞ্চয় এবং তাদের বিনিয়োগের ক্ষেত্রে এবং তাদের শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হচ্ছে। যতদিন পর্যন্ত প্রত্যেকটা মন্ত্রণালয়কে জবাবদিহির মধ্যে না আনা যাবে, আমি যত বরাদ্দ বাড়াই না কেন, জনগণের কাজে তার দোরগোড়ায় পৌঁছবে না। সরকারি চাকরিতে বয়সসীমা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যে সুপারিশ পাঠিয়েছে তা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। আমাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় নিয়েও আপাতত সরকারের কোনো পরিকল্পনা নাই বলে জানান তিনি। এদিকে চাকরির বয়সসীমা 35 করার পক্ষে মত দিয়েছেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদন। বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 30 বছর, তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে তা 32।
চাকরি প্রার্থী শিক্ষার্থীদের একটি অংশ দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন করে আসছেন। তারা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ থেকে ৫৯ বছর পর্যন্ত, অর্থাৎ বয়স নয়, যোগ্যতার ভিত্তিতেই হয় প্রার্থীর মূল্যায়ন। এছাড়া করোনার সময় ২ বছর চাকরির আবেদন বন্ধ থাকায় সেখানেও পিছিয়ে রয়েছে তারা। দাবি আদায় শিক্ষার্থীরা দফায় দফায় কর্মসূচি পালন করলেও সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। তবে শিক্ষামন্ত্রী তাদের দাবির সাথে এবার একাত্ম হয়ে সম্প্রতি তাদের পক্ষ থেকে একই সুপারিশ করেন জনপ্রশাসন মন্ত্রীর দপ্তরে। এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, অবসরের বয়স নিয়ে সমস্যা হতে পারে ভেবে চাকরির বয়সসীমা ৩৫ বছর করার বিষয়ে নিরুৎসাহিত করে সংসদে কথা বলেছেন প্রধানমন্ত্রী। এরপরও প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। চাকরির বয়সের শেষ সীমা কত হবে সেটা কিন্তু রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের বিষয়। সেটা কিন্তু আমাদের সকলের সাথে কথা বলে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপিত হবার পরে আমাদের একটি সিদ্ধান্ত সেটি হয় সাধারণত। এই বয়সটাকে বাড়ানোর পক্ষে এবং সেই সাথে সাথে তাদের অবসর বয়সও বাড়ানো উচিত বলে আমি ব্যক্তিগত মনে করি। কারণ এখন মানুষের গড় আয়ু হচ্ছে ৭৩ বছর, অথবা এখন ৫৯ বছর বয়সে একটা মানুষ রিটায়ার করে ঘরে পড়ে থাকতে পারে না। এদিকে বছরের মার্চ মাসে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনের দিন প্রধানমন্ত্রীর কাছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করেছিলেন। বিষয়টি সম্প্রতি গণমাধ্যমে এলে এ নিয়ে আলোচনার জন্ম হয়। জনপ্রশাসন মন্ত্রী জানালেন, প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে অনেক দাবি করেন ডিসিরা, এটাও সেরকম দাবি ছিল। আমলাদের সন্তানদের জন্য আলাদা কোনো বিশ্ববিদ্যালয় নয়, পরিষ্কার জানালেন তিনি। ভবিষ্যতে যদি আমাদের এরকম একটা ইউনিভার্সিটি যেটা সবার জন্য, শুধু সরকারের কর্মচারীদের সন্তানদের জন্য আলাদাভাবে, এই কনসেপ্টটা আমরা নিতে পারছি না। হ্যাঁ, এই যখন ইউনিভার্সিটি হবে সেটি সকলের জন্য ইউনিভার্সিটি হবে। ফরহাদ হোসেন বলেন, আমলাদের সন্তানদের জন্য ভবিষ্যতে কোনো বিশ্ববিদ্যালয় স্থাপিত হলেও সবার জন্যই এতে পড়ার সুযোগ থাকবে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। টানা ৮ দফা কমার পর দেশে আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৭৩৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১,১০,৯৪৮ টাকায়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম নির্ধারণের কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬৯৯ টাকা বেড়ে বিক্রি হবে ১,০৫,৮৯৭ টাকায়। এছাড়া হলমার্ককৃত ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫৯৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯০,৭৬৯ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ৫০১ টাকা। তাতে এমানের স্বর্ণের দাম পড়বে ৭৫,৪৮৯ টাকা। বৈধভাবে জুয়েলারি ব্যবসা করলে পাশে থাকবে বাজুস। বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস কুড়িগ্রাম জেলা শাখার মতবিনিময় সভায় একথা জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় কুড়িগ্রাম জুয়েলারি অ্যাসোসিয়েশন এর সভাপতি দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তারা বলেন, বাজুস প্রেসিডেন্ট সায়েম সোভান আনভিরের দিক নির্দেশনায় কাজ করলে লাভবান হবেন স্বর্ণ ব্যবসায়ীরা। বৈধ কাজ, বৈধ পেপারস মেইনটেইন করলে বিপদে পাশে থাকবে বাজুস। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সমিত ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক তাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সালাম সহ অন্যান্যরা। গেমারদের অপেক্ষার সময় শেষ করে দেশে শুরু হচ্ছে মোবাইল গেমিং এর সবচেয়ে বড় আসর মোবাইল ম্যানিয়া ২০২৪। রবি আজিয়াটা লিমিটেডের সহযোগী ব্র্যান্ড এয়ারটেলের প্রধান পৃষ্ঠপোষকতায় শুরু হওয়া এই কন্টেস্টে যুক্ত হয়েছে ই স্পোর্টস প্ল্যাটফর্ম ডিসকভারি ওয়ান। রোববার রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ডিসকভারি ওয়ান লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও কো ফাউন্ডার সাদাব হোসেন। বিজয়ীদের জন্য ঘোষণা করা হয়েছে ৩০ লাখ টাকার পুরস্কার। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।